আসসালামু আলাইকুম। গল্পের নাম অর্ধাঙ্গিনী। গল্পের সূচনা পর্ব। বিছানা চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে এক কিশোরী। চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অন্ধকার রাত, টিমটিম করে জ্বলছে মোমবাতিগুলো। পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল। বারান্দায় ইজি চেয়ারে বসে একের পর এক সিগারেটের পোড়াচ্ছে জিয়ান। জিয়ান রেজা চৌধুরী সদ্য পাইলটে জয়েন করেছে। বয়স 28-এর কোঠায় হলেও দেখতে 25 বছরের যুবক। লম্বা চওড়া শরীর, উজ্জ্বল বর্ণের গায়ের রং, ধূসর রাঙা চোখ। কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসলো। সিগারেটের শেষ টান দিয়ে ধোয়া নয়নার চোখে মুখে ছাড়লো। মোবাইলের টর্চ অন করে বলে, বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয়, তা জানো না? নয়না চুপ করে আছে। শরীরের অসহ্য ব্যথায় চোখ থেকে টুপ টুপ করে অশ্রু ঝরছে। বয়স কত তোমার? নাম কি? নয়না তবুও চুপ করে আছে। চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। জিয়ান রেগে বলে, বোবা নাকি? কি জিজ্ঞেস করছি উত্তর দাও। নয়না তবুও মুখ থেকে কথা বের করলো না। জিয়ান নয়নার বাহু ধরে বলে, নাম জিজ্ঞেস করছি তো, উত্তর দাও। নয়না কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সুনয়না। তোমার বোন কোথায়? নীলাঞ্জনা কোথায়? আমি জানি না। আমাকে বিয়ে কেন করলে? কবুল কেন বললে? তোমাকে শোপিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি। ভালো না বাসি? আমি প্রাপ্তবয়স্ক পুরুষ, আমার শারীরিক চাহিদা আছে, সেটা তো বউ হিসাবে তোমাকে পূরণ করতে হবে। কবুল যখন বলেছ তখন তো আর নিস্তার নেই বলেই নয়নাকে আবার কোলে তুলে নিল। নয়না কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর সহ্য করতে পারবো না। অনেক ব্লাড আসছে, আমার শরীরও ব্যথা হচ্ছে, প্লিজ ছেড়ে দিন। আর ব্যথা দেবেন না ভাইয়া। বয়স কত? ছেড়ে দিন আমাকে, আমি সত্যি বলছি আমি মরে যাব। জিয়ান নয়নাকে বেডে রেখে লাইট অন করলো। নয়না আরও ভালো করে নিজের শরীরে চাদর পেঁচিয়ে নিল। এলোমেলো চুল, ফর্সা চেহারাটা লাল হয়ে আছে, চোখে লেপড়ে আছে কাজল, ঠোঁট জোড়া ফুলে উঠেছে। মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের। জেদের বসে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা মোটেও উচিত হয়নি। জিয়ান নরম স্বরে বলল, এখনো ব্লাড আসছে। নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে এসো। নয়না উঠতে যে হোঁচট খেয়ে পড়ল। জিয়ান নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসলো। নয়নার শরীরে পানি লাগতে শরীর জ্বলে উঠল। জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসলো। বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর হাস্যোজ্জ্বল মুখখানা। কে বলবে এই মেয়েটি তাকে চরমভাবে ঠকিয়েছে? আসলে কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসা ঠুনকো। এর মধ্যেই শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে, আমার প্যাড লাগবে। আমি কি তোমার চাকর? আমাকে কেন বলছো? নয়না জিয়ানের ভয়ে আরও 2 কদম পিছিয়ে যায়, যার ফলে নয়নার কাঁধ থেকে চাদর সরে যায়। ফর্সা কাঁধে লাল তিলটা জ্বলজ্বল করছে। জিয়ান চোখ রাঙিয়ে বলে, তুমি কি ড্রেসও পরতে পারো না? এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে। নয়না চাদর শক্ত করে ধরে বলে, আমার ড্রেস তো বাসায়, তাহলে তুমি এখানে কেন এসেছো? নয়না কিছু বলবে তার আগেই জিয়ান নয়নার দিকে একটা টি-শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলে, আজকের মতো ম্যানেজ করো, কাল একটা ব্যবস্থা করব। কিন্তু প্যাড? প্যাড দিয়ে কি করবে? নয়না পায়ের নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। বলো। পিরিয়ড। প্রথমবার তো তাই ব্লাড বের হয়েছে, এখন আর বের হবে না। চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো। নয়না ওয়াশরুমে এসে টি-শার্ট পরতে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে গেল। 6 ফুট লম্বা চওড়া বডি টি-শার্টের ভেতর নয়না ছানা পোনা। জিন্সটাও পরে 2 হাতে ধরে আবার রুমে আসলো। জিয়ান নয়নার দিকে একবার তাকালো, তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলে,
বা পাশে শুয়ে পড়ো। নয়না চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাহফুজা বেগম বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদেই চলেছে। মাহবুব তালুকদার এবার উঠে বসলেন। বেড সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন। ধমকের সুরে বললেন, সেই কখন থেকে মরা কান্না কাঁদছ? তা মরেছেটা কে? এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, আর তুমি বলছো কে মেরেছে? মাহফুজা কতবার বলেছি, মেয়ের জন্মই হয় পরের ঘরের জন্য, আজ না হয় কাল পাঠাতেই হতো, তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে? আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করছি। আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয়। সব সময় তুমি ভালোই করো, তবে সেটা তোমার ভাইয়ের জন্য নয়তো তার পরিবারের জন্য। কিন্তু সেসবে আমার মেয়েটাকে কেন কুরবানি দিলে? আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না। নীলাঞ্জনা একটা ভুল করেছে, তার ভুলের জন্য আমরা শাস্তি দেব, কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক সেটা তো হতে দিতে পারি না। নাজিম চৌধুরী যেমন নাম তেমন তার দাপট। তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী। যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখতো না। বাহ, নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে। বলি কেন বলছো? মেয়ে আমার ভালো থাকবে? তা তো থাকবেই। এখনও এসএসসির গণ্ডি পেরোতে পারল না, সেই মেয়েকে এক প্রাপ্তবয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিয়ে বলছে মেয়ে আমার ভালো থাকবে। তুমি কি সত্যি সুনয়নার নিজের বাবা? এমন বাবা যেন কোনো মেয়ের না হয়। হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা। তুমি মনে রেখো, আমার মেয়ের শরীরে একটু আঁচড় লাগলে আমি কাউকে ছেড়ে দিব না। জেলের ভাত খাওয়াবো সবাইকে, ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক। মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। রাত বাজে 1:25। এখন কি কল করা ঠিক হবে? 7-5 ভাবতে ভাবতে কল করেই বসলেন নাজিম সাহেবকে। নাজিম সাহেব ভ্রু কুঁচকে কলটা রিসিভ করলেন, গম্ভীর কণ্ঠে বললেন, এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব? রাগ অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দেয়। যেটা বলার জন্য কল করেছেন সেটা সোজা সেই পয়েন্টে আসুন। আমার মেয়েটা নাবালিকা, এখনও তার 18 বছর হতে 2 বছর বাকি। আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যাতে কোনো রকম খারাপ কিছু না করে। নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? এখন নিজের ছেলেকে এসব আমি কোন মুখে বলবো? ভাই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন। নাজিম সাহেব কল কেটে দিয়ে বলে, নাইস জোকস, একটা 27 বছরের যুবকের বউ কিনা নাবালিকা? মিতা বেগম বললেন, কি বলো? তাহলে যাও ছেলেকে আটকাও, রাগের বশে মেয়েটার সাথে কি না কি করে ফেলবে। তোমার ছেলের রাগ তোমার অবশ্য জানা। কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না। না, করবেই করবে। কি হলো রেজাল্ট? মেয়ে আর এক ছেলের সাথে পালিয়ে গেল। শেষে কি হলো? তারা আর একটা মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিল। এবার যা হওয়ার হোক, তুমি চুপচাপ ঘুমাও। এই সবে বাচ্চা মেয়েটার কি দোষ? ও তো ভিকটিম, সবাই ওর উপর চাপিয়ে দিল সব। সকালের আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসলো জিয়ান। আড়মোড়া ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে। নাক মুখ কুঁচকে উঠে পড়ল। ইচ্ছে করছে মেয়েটাকে তেলাপোকার মতো ছুঁড়ে মারতে। নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো, এই মেয়ে ওঠো। কি হলো, উঠছো না কেন? আম্মু, আমার পিরিয়ড চলছে, ঘুমাতে দাও, ডিস্টার্ব করো না। জিয়ান আর ডাকলো না নয়নাকে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। বাসার কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল বাইরে। ফার্মেসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল। বারবার ঘুরে ঘুরে প্যাডের দিকে তাকাচ্ছে, কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না। ধুর, আজ কি মান সম্মান এভাবেই যাবে?
আপনার কিছু লাগবে? জি, 1 প্যাকেট প্যাড দিন, সবচেয়ে ভালোটা। লোকটা প্যাড প্যাক করে দিতে দিতে বলে, স্যার নতুন বিয়ে করেছেন বুঝি, তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন? আরে স্যার, এসব তো কমন ব্যাপার, এত লজ্জা পাওয়ার কিছু নেই। এর সাথে চকোলেট, আইসক্রিম, ফুল কিনে নিয়ে যাবেন, দেখবেন ভাবি আসমানের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে। আপনাকে কত টাকা দিব? 120 টাকা। টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসলো। ইচ্ছে করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে। বাসায় এসে ঢুকতেই মিতা বেগম বললেন, মেয়েটার সাথে ভালো আচরণ করিস, মেয়েটার বয়স কম। বয়স কম? তাহলে বিয়ে দিল কেন? বাসায় সাজিয়ে রেখে দিত। যে মেয়েকে বিয়ে দিয়েছে সে মেয়েকে নিয়ে নাটক আমি সহ্য করব না। বিয়ে যেহেতু হয়েছে, বউ তোমারই থাকবে, কেউ নিয়ে যাবে না। কয়েকটা দিন সময় দাও। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বুঝতে পারছি, তবে দুঃখিত। তোমার প্রাপ্তবয়স্ক ছেলে তার বউয়ের সাথে ফুলসজ্জা সেরে ফেলেছে। কথা শেষ করার আগে জিয়ানের গালে ঠাস করে একটা চড় পড়ল। জিয়ান রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে দেখে নাজিম সাহেব। তুমি কি মানুষ আছো? মানুষের তো বোধবুদ্ধি থাকে। নিজেকে মানুষ মনে করলে সুনয়নার সাথে মানুষের মতো বিহেভিয়ার করবে। কবুল বলে বাসায় যখন নিয়ে এসেছো, সারা জীবনের জন্য সে তোমার অর্ধাঙ্গিনী, নিজের অর্ধেক অংশ ও তোমার, তাই সেভাবেই ট্রিট করবে। বাবা মায়ের সামনে কথা বলার ম্যানার্সটুকুও হারিয়ে ফেলেছো। তোমাকে পড়ালেখা করাতে পাঠিয়েছিলাম, প্রেম করতে না। করেছো প্রেম। হাজারবার মানা করেছি এই মেয়ের সাথে তোমার যায় না, তবুও তোমার জেদের কারণে আমরা নত হয়েছি। কী লাভ হলো? সেই তো তোমার সাধের প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল। বললাম ফিরে আসো, কিন্তু না, তোমার তো বউ লাগবেই, বউ ছাড়া তুমি ফিরবে না। তো বউ যখন নিয়েই এসেছো তার যত্ন করো। আর হ্যাঁ, এরপর কথা বলার সময় সামনের মানুষটা কে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দিবে। জিয়ান রাগে টকবক করতে করতে দোতলায় আসলো। দোতলার সিঁড়ির কাছে থাকা ফ্লোয়ার বাসটা পা দিয়ে ভেঙে ফেললো। ইচ্ছে করছে সুনয়নাকে শেষ করে ফেলতে। রুমে এসে দেখে নয়না ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে। চোখটা ফিরিয়ে নিল, কিন্তু বেহায়া নজর আবার সেদিকে পড়ল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। পিঠের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত, সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা ঘাড়ে উপরে জোড়া তিল দুটো যেন জিয়ানকে চম্বুকের মতো টানছে। কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো জিয়ান। জোরে নিঃশ্বাস নিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, শরীর দেখিয়ে জিয়ান রেজা চৌধুরীকে ঘায়েল করা সহজ নয়। তা বয়স কম হলেও পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছ। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় নয়না। কোনো মতে শাড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়ে বলে, আপনার মধ্যে কি সাধারণ ম্যানার্সটুকুও নেই? রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, এইটুকু বলেই ঢোক গিলল নয়না। যদিও চঞ্চল নয়না কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী না, কিন্তু এই লোককে দেখলেই কেমন ভয় হয়। নিজেকে তখন সিংহের গুহায় অসহায় বেড়াল মনে হয়। হামারা রুম হামারা মর্জি। অসভ্য মানুষের কাছ থেকে অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করাও বোকামি। মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। সাথে সাথে ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মুখের ভেতর কেমন ধুকপুক করছে। নয়নার শাড়ি দুহাতে ধরে কোনো মতে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলে বিপদ কখন যেন আক্রমণ করে বসে। হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়ালো। নয়না দুকদম পিছিয়ে গেল। জিয়ান দুকদম এগিয়ে আসলো, ভীত কণ্ঠে বলল, সামনে থেকে শরীর কি করছেন? জিয়ান হুট করে শাড়ি ভেদ করে নয়নার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। নয়না চোখ বন্ধ করে নিল। হার্ট এত জোরে বিট করছে, মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে। ভেঙে ভেঙে বলল, প্লিজ ছাড়ুন। অসভ্যতা করা এখনো বাকি বলে নয়নাকে ঘুরিয়ে নয়নার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নয়নার কাঁধে মাথা রেখে বলে, বড্ড আদুরে তুমি।
বিয়ে যখন হয়েছে বাসরটাও সেরে ফেলি। এত কিউট টেডি বিয়ারের মতো বউকে আদরে আদরে সরিয়ে দিতে হয়। কে জানে এই বিয়ে কয়দিন টিকে। নয়নার বন্ধ চোখে পানি দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তোর মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরীর নজর তো দূর, ফিরেও তাকায় না। বলেই ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বলে, আগামীকাল রিসেপশনের পরে তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে। হঠাৎ করে এমন হওয়ায় শাড়ি পুরোটা এলোমেলো হয়ে গেল। জিয়ান এক পলকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, টেবিলের উপরে ব্যাগ রাখা, আমি বের হচ্ছি, তাড়াতাড়ি শাড়ি ঠিক করো। জিয়ান রুম থেকে বের হতেই নয়নার শাড়ি পেঁচাতে লাগলো, না কোনোভাবেই আগা মাথা মেলাতে পারছে না। ধুর, এসবে শাড়ি ফাড়ি আমাকে দিয়ে পরা হবে না, কিন্তু আমি পরবো কি? কোনো ড্রেসও তো আনা হয়নি। গালে হাত দিয়ে কতক্ষণ ভাবলো, তারপর নিজের খোলাখুলি বুদ্ধি কাজে লাগিয়ে পরার মতো ড্রেস বানিয়ে নিল। প্যাড হাতে নিয়ে বেশ অবাক হলো। প্যাডের সাথে একটা ব্যাগে কিটক্যাট আর ডেইরি মিল্ক চকোলেট দেখে বেশ অবাক হলো নয়না। মনে মনে বলে, লোকটা কি এই আধবুড়ো বয়সে চকলেট খায়? এমন রাক্ষসী মানুষ চকলেট কি করে খেতে পারে? চকলেট খাবে কিউট কিউট মিষ্টি হৃদয়ের মানুষ। ওয়াশরুম থেকে বের হয়ে বেডে বসে চকলেট খাওয়া শুরু করলো। জিয়ান চলে যেতেই মিতা বেগম বললেন, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? একদম ঠিক থাকো, এসব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি। ছেলের দোষ সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়ে দিয়েছে ছেলেটাকে। বাবা মায়ের সামনে বয়স আবার কি, অন্যায় দেখলে কানের নিচে দিলে আজ সম্মুখীন। আর হ্যাঁ, ওই বাড়িতে কল করে বলে দাও কাল এখানে রিসিপশন, সো এখানে এসে যেন কোনো নাটক সিন ক্রিয়েট না করে। এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে আর এক মেয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চৌধুরী পরিবার হাত ছাড়া তো করা যায় না। ডার্টি গেম খেলেছে, দোষ তো তোমার ছেলেরও আছে, সেটাও তোমার ফল্ট। আমি তখন তোমাকে বললাম আমি দেখে নিচ্ছি রেজাকে, তখন তুমি বললে দয়া করে ভরা আসরে সিন ক্রিয়েট করো না, যা হচ্ছে হতে দাও। জিয়ান রুমের সামনে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তুই কি আসলেই মেয়েটার সাথে ইন্টিমেট হয়েছিস? চুপ কর শালা, মেজাজ এমনিতেই খারাপ, আর খারাপ করিস না। নিকোটিনের শেষ টান দিয়ে বলে, করতে পারলাম কই? তাহলে কি করেছিস? এই অবস্থা কি করে হলো? তেমন কিছুই করিনি, টেনে রুমে নিয়ে এসেছি, জবরদস্তি করেছি, পুরোটা কমপ্লিট হওয়ার আগেই নেবে হুঁশ। তুই এইটুকু মেয়ের সাথে জবরদস্তি করেছিস? মেয়েটা বাচ্চা ব্রো। রাখ তোর বাচ্চা, 6 মাসের বাচ্চার মা হয়ে যাবে। আসছে বাচ্চা, একটা বাচ্চা মেয়েকে কোনো বাবা বিয়ে দেয়? আমার আর ওর বয়সের ডিফারেন্স জেনেই বিয়ে দিয়েছে। জাইন, তুই তো আমার বন্ধু জাইন না? আমি যে জাইনকে চিনি সে তো মেয়েদের সম্মান করে, ভদ্র প্রকৃতির একজন আদর্শ পুরুষ। ভদ্রতা ভদ্রতাকে আমি দাফন করে দিয়ে এসেছি ওই বাড়ির উঠোনে। কি দোষ ছিল আমার? ভালোবেসেছিলাম এইটুকুই। সবার বিরুদ্ধে যে বিয়ে করে নিজের অর্ধাঙ্গিনী বানাতে চেয়েছিলাম, এটাই ভুল? এখানে সুনয়নার দোষটা কোথায়? সাপের বংশে মানুষ আসবে কোথা থেকে? ওরা সবকটা সাপ, তাই ২০ দাঁত আগেই উপড়ে ফেলবো। ভাগ্যে পিরিয়ড শুরু হয়েছে, নয়তো আমি ওর এমন হাল করতাম জীবনে অন্য কোনো পুরুষের কথা চিন্তাও আনতেও ওর রুহু কেঁপে উঠতো। তুই যাচ্ছিস কবে? তোর ছুটি শেষ হচ্ছে কবে? সিগারেট ধরাতে ধরাতে বলে, 5 দিনের ছুটির 3 দিন শেষ, আর 2 দিন বাকি আছে। আচ্ছা, লাবিব কই? ওরে তো
আমার বিয়ের দিন থেকে দেখছি না, মোবাইলও সুইচ অফ। লাবিব গ্রামে গেছে। লাবিবের কথা ছাড়, আমার কথা শোন। মেয়েটাকে একটা বছর সময় দে। এবার এসএসসি দেবে, সেটা শেষ করুক। ততদিনে তোর সাথে ওর সম্পর্ক মজবুত হোক। এমন কিছু করিস না মেয়েটার সাথে যাতে তোকে ছেড়ে যেতে বাধ্য হয়। দ্রুত উঠে দাঁড়িয়ে হন করে বেরিয়ে আসলো নাহিদের রুম থেকে। সোজা বাসায় এসে নিজের রুমে ঢুকলো। খাটের উপর তাকিয়ে দেখে খাটের উপর বসে চকলেট খেতে ব্যস্ত নয়না। শার্টের কলার কাঁধ বেয়ে পড়ে কাঁধের বেশ খানিকটা স্পর্শ। ঝাঁঝালো কণ্ঠে ডাকলো, এই মেয়ে। ভয়ে চকলেট মুখের পাশে লেপটে গেল। হাত পেছনো পেছনে নিয়ে চকলেট লুকিয়ে রাখলো। তোমার সমস্যা কি? সবসময় নিজের শরীর দেখানোর চেষ্টা কেন করো? এসব কি পড়েছো? শাড়ি কই তোমার? নয়না বলতে ইচ্ছে করলো, আমার নাম সুনয়না, নট এই মেয়ে। চোখ টিপটিপ করে তাকাচ্ছে আর মনে মনে এসব ভাবছে। কি হলো? উত্তর দাও, শাড়ি কোথায় তোমার? নয়না উঠে দাঁড়িয়ে বলে, এই তো। পুরো শরীর পেঁচিয়ে কোমরের গুজে রেখেছে। দাঁড়ানোর ফলে শার্টের হাতার ভেতরে হাত দুটো হারিয়ে গেছে। জিয়ানের এবার রাগ না হাসি আসছে। সামনের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বলে, আসলেই তো বাচ্চা লাগছে দেখতে। মুখে চকলেট লেপটে আছে। শাড়ি এমনভাবে পেঁচিয়ে রেখেছে, দু কদম হাঁটলেই উচ্চা খেয়ে পড়বে। বুঝলাম না, পুরো পরিবার কি আমার সাথে আবার একটা ধোঁকা করলো? বিয়ের দিন তো জলপাই রঙের লেহেঙ্গা পরা মেয়েটাকে এত বাচ্চা লাগেনি। এই মেয়ে, এদিকে এসো। নয়না বারবার হাঁটা দুটো উপরের দিকে উঠানোর চেষ্টা করছে। কয়েকবার চেষ্টা করে মোটামুটি হাঁটা দুটো কাবু করতে পেরেছে। শাড়ি একটু উঁচু করে সামনে এগোতে চাইলেই বেডের উপর খপাস করে পড়ে। যেতে নিলে জিয়ান ধরে ফেলে। জিয়ানের গলা জড়িয়ে ধরে প্যাঁচ করে তাকিয়ে আছে নয়না। মনে মনে বলে, হাই আমার রানবীর কাপুর। জিয়ান ঠাস করে নিচে ফেলে দেয়। নয়না জোরে বাবা গো বলে জোরে চিৎকার করে ওঠে। আরো চিৎকার দেওয়ার আগে জিয়ান নয়নার মুখ চেপে ধরে। মনে মনে নয়না বলে, তুই একটা ভিলেন। তোকে আমি এমন শিক্ষা দেব, খালি আরেকটু সাহসটা আমার বাড়ুক। রুমের মধ্যে বসে না থেকে যাও, মেয়েটার কাছে যাও, খোঁজ নাও মেয়েটার। দেখো তোমার ছেলে তার অবস্থা কি করেছে। দরকার পড়লে ডাক্তারকে খবর দাও। ডাক্তার সুলতানা পারভিনকে কল করলে চলে আসবে। নাজিম সাহেবের কথা শেষ করার আগেই নয়নার গলার স্বর কানে আসলো। মিতা বেগম দ্রুত ছুটে আসলেন রুমে। এসে দেখে নয়না নিচে পড়ে আছে। জিয়ান তার কাছে মুখ চেপে রেখেছে। মিতা বেগম জিয়ানকে বলে ডাক দিতেই জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে দ্রুত দূরে সরে আসলো। মিতা বেগম দ্রুত এসে নয়নাকে বুকের সাথে চেপে ধরলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার এ অবস্থা কেন মা? নয়না আর চোখে জিয়ানের দিকে তাকাচ্ছে। রুম থেকে বের হ। জিয়ান সাদা শার্ট নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। মিতা বেগম নয়নাকে ধরে বেডে বসালেন। কোমর স্বরে কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তুমি শাড়ি পরতে পারো না? নয়না মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। আসো আমি পরিয়ে দেই বলে নিজেই আঁচল দিয়ে নয়নার মুখে লেপ্টে থাকা চকলেট মুছে দিলেন। সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। আচ্ছা, সকালে তোমার কেমন নাস্তা পছন্দ? নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। শাড়ি পরানোর সময় মিতা বেগম নয়নার শরীরে বিভিন্ন চিহ্ন দেখেছেন, যা তার ছেলের বদৌলতে বাচ্চা মেয়েটার শরীরে স্থান পেয়েছে। মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদো না নয়না, শরীর খুব ব্যথা করছে? আমাকে বলো তোমার কি সমস্যা হচ্ছে। আমি আপনার সাথে থাকবো আন্টি। আচ্ছা ঠিক আছে, তবে জানো তো বিয়ের পর মেয়েদের একমাত্র ভরসার যোগ্য আশ্রয়স্থল স্বামী। নয়না মিতা বেগমের আঁচল খামচে ধরল। গতকাল রাতে তার সাথে যা হয়েছে, এরপর এই মানুষটার সাথে স্বাভাবিক হতে পারবে কখনো? মিতা বেগম নয়নার ভয় বুঝতে পেরে নয়নাকে বলল, তোমার স্বামী ততটাও খারাপ না। যে রূপ তুমি দেখছো সেটা তোমার বোনের উপর রাগ ক্ষোভ থেকে।
তবে জানো, তোমাকে ভালোবাসা দিয়ে ওর এই রাগকে মোচন করতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সহযোগিতা করব আদর্শ বা স্ত্রী হয়ে উঠতে। এখন বসো, আমি খাবার নিয়ে আসছি। মিতা বেগম চলে যেতেই নয়নার নীলাঞ্জনার কথাটা মাথায় আসলো। আচ্ছা, নীলাঞ্জনা আপি তো নাবিল নামের একটা ছেলেকে ভালোবাসতো, তাহলে এই তিত করলার সাথে কি সম্পর্ক? নীলাঞ্জনা আপি কি টু টাইমিং করতো? কেন এমনটা করলে আমার সাথে নীলাঞ্জনা আপি, কেন করলে? তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। চোখের পানি মুছে ড্রেসিং টেবিলের উপর একটা মোবাইল দেখতে পেল। দ্রুত মোবাইলটা হাতে নিয়ে স্লাইড বাটনে ক্লিক করতেই মোবাইলের স্ক্রিনে দুজন কপোতির হাস্যোজ্জ্বল পিক ভেসে উঠল। এটা তো নীলাঞ্জনা আপি আর তিত করলা, দুজনে এতটা ক্লোজ। তার মানে আমি যা ভাবছি তাই। মোবাইলটা হাত থেকে রাখার আগেই কেউ ছো মেরে নিয়ে নিল। কর্কশ কণ্ঠে বলে, সাধারণ বোধবুদ্ধি নেই, পারমিশন ছাড়া কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। আপনি নীলাঞ্জনা আপিকে কতদিন ধরে চেনেন? সে কৈফত আমি তোমাকে দেব না। নয়নার দিকে চোখ পড়তেই চোখ গেল গলার দিকে, রক্ত জমে জমাট বেঁধে কালো হয়ে থাকা চিহ্নের উপর। মনে একজন রেখে ঘরে কেন আমাকে আনলেন? মলিন কণ্ঠে বলল নয়না। তোমার বয়স কত? পেছন থেকে মিতা বেগম বলেন, 16 বছর। এখন মনে হলো বউয়ের বয়স জানতে হয়, বিয়ের আগে জানতে হয়, বিয়ের পরে নয়। সরি আম্মু, আমার ভুল হয়েছে, আমি আমার ভুল শুধরে নেব। আজই সুনয়নাকে ওদের বাসায় ফেরত দিয়ে আসবো। নাবিল নীলাঞ্জনার পিঠের চুল সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু খেলো। কোমরে হাত রেখে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, ভালোবাসি আমার প্রিয়তমা। নীলাঞ্জনা কিছুটা সরে দাঁড়ালো। নাবিল, কতবার বলবো বিয়ের আগে আমার এসব পছন্দ না। আমরা বিয়েটা কবে করছি? করছি না আমরা বিয়ে। ভালোবাসি আমি তোমাকে। কি অদ্ভুত, তোমাকে টাচ করলেই তোমার শরীর জ্বলে ওঠে। তা তো উঠবেই। পাইলট জিয়ান রেজা চৌধুরীকে খুব মিস করছো বুঝি? এতই যখন রেজার জন্য প্রেম উতলে পড়ে, তাহলে আমার সাথে আসলে কেন রেজাকে বিয়ে করে এখন হানিমুন সেরে ফেলতে? নীলাঞ্জনা ঠাস করে নাবিলের গালে চড় বসিয়ে দেয়। আমার এখন মনে হচ্ছে আসলে আমি ভুল মানুষের জন্য সবাইকে ত্যাগ করেছি। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো? আমি তোমাকে কি বলেছি? জাস্ট এতটুকুই তো, শারীরিক সম্পর্কে আমরা বিয়ের পরে জড়াবো পবিত্রভাবে। যে পুরুষ শরীরের পাগল হয় সে তো কখনো ভালোবাসতে পারে না। তার নেশার শরীর পেলে একদিন ঠিক তার নেশা কেটে যায়। আমি আজ এক্ষুনি বাসায় চলে যাব। তোমার সাথে আর এক মুহূর্তও থাকবো না। আমার পরিবার আর আমার যা মান সম্মান যাওয়ার তা তো ধুলোয় মিশে গেছে। তোমার মতো মানুষের সাথে থেকে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে পারবো না। নাবিল নীলাঞ্জনার হাত ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কি করব বলো? তোমাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে নিজের মধ্যে তোমাকে মিশিয়ে নিতে। আজই আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না নাবিল। আমার মন বলছে তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই। এভাবে বলছি তো ভুল হয়েছে। এই কান ধরে সরি বলছি, প্লিজ এবারের মতো সরি অ্যাকসেপ্ট করো ময়না পাখি। করতে পারি এক শর্তে। কি শর্ত বলো ময়না পাখি? তোমার জন্য এই অধমের জানও হাজির। কথা দাও আমাদের মাঝে কখনো তুমি জিয়ানকে টেনে আনবে না। আমি যদি ওকে সত্যি ভালোবাসতাম তাহলে ওরে ছেড়ে তোমার কাছে আসতাম? জিয়ান আমার স্কুল লাইফের ভালোবাসা, তখন আমি নেহাত বাচ্চা ছিলাম, আবেগে ভেসেছি। তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি অনুভব করেছি, হ্যাঁ এটাই ভালোবাসা।
লাভ ইউ আমার ব্যক্তিগত ময়না পাখি। এবার যাও বিয়ের আয়োজন করো। তুমি নাস্তা করে রেডি হও, আমি কাজে নিয়ে আসছি। অপেক্ষায় রইলাম প্রেমিকা থেকে প্রিয়তমা স্ত্রী হওয়ার। আম্মু, আমি সত্যি দুঃখিত, সুনয়নার বয়সটা যে এত কম আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি আমার ভুল শুধরে নেব। তোমার কি বিয়েটাকে ছেলে খেলা মনে হয় জিয়ান? বিয়ে হচ্ছে জন্মান্তরের বন্ধন। এটা তোমার কিনে আনা কোনো শোপিস না। ভালো লাগলো কিনে আনলে, ভালো লাগলো না ছুঁড়ে ফেলে দিলে। তুমি যথেষ্ট ম্যাচিউর, তাই নিজের জ্ঞান কাজে লাগাও। বোকাদের মতো কাজকর্ম করার কোনো মানে নেই। না না, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। যাওয়ার সময় জিয়ানকে বলে গেল, আমি যাব আর আসবো, ওর সাথে কোনো রকম মিসবিহেভিয়ার করবি না। নয়না বেডের এক কোনায় বসে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখতে লাগলো। বাপরে, রুমের ফার্নিচার থেকে শুরু করে রুমের দেয়ালের রং, পর্দা সব সাদা। এত শুভ্রতায় জড়ানো মানুষ এমন খারাপ হয়? এই মেয়ে শোনো, প্রথমত আমার নাম সুনয়না, নট এই মেয়ে। তুমি না বাচ্চা? বাচ্চা কাকে বলে জানেন? মন চাইলেই আপনি যার গাল টেনে দিতে পারেন, কোলে নিয়ে আদর করতে পারেন। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? পুরো 33 কেজি ওজন আমার, আর বয়স 16। সো বাচ্চা আর এই মেয়ে দুটোর কোনোটাই আমার সাথে যায় না। তার মানে তুমি স্ত্রী পাকা? আপনি যাই বোঝাতে যান আমি বুঝবো না, কারণ আপনি জিলাপির প্যাচের চেয়েও কঠিন প্যাঁচানো। আর ভাববেন না আমি ভীতু, আমার কিন্তু অনেক সাহস জানেন। আমার ক্লাসের রাফির নাক ফাটিয়ে দিয়েছিলাম এক ঘুষিতে। আপনি বড় তাই কিছু বলিনি। কাল রাতে যা করেছেন, আপনার নামে মামলা করা উচিত। মামলা হইলে পরে দেখা নেব থানায়। উফ, আমি তো ভীষণ ভয় পেয়েছি। আপনার মুখে গান মানায় না, আপনার মুখে করলার মতো তেতো কথা মানায়। এই আপনাকে আন্টি ছোটবেলায় মুখে মধু দেয়নি। তুমি তো বড্ড বেশি কথা বলো। তোমাকে আজই আমি বাসায় দিয়ে আসবো। বয়সের চেয়ে কথা বেশি শিখেছো। পিচ্চি কোথাকার, একদম পিচ্চি বলবেন না। জিয়ান হুট করে নয়নাকে কোলে তুলে নিল। এই ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। নয়নার গালে পরপর দুটো চুমু খেলো। এরপর বেডে বসিয়ে দিয়ে বলে, বাচ্চাদের এভাবেই কোলে নিয়ে আদর করতে হয়। মনে মনে নয়না বলে, নেহাত 6 তলা বিল্ডিংয়ের মতো দেহ আর লম্বা, নয়তো আমি বোঝাতাম আমাকে নিয়ে মজা করার শাস্তি কত কঠিন। জিয়ান নয়নার সামনে বসলো। প্রথমবার নয়নার দিকে নজর দিল, ভালোভাবে লক্ষ্য করলো হলদে ফর্সা গায়ের বরং পিঙ্কিশ পিঙ্কিশ একজোড়া ঠোঁট, হরিণের মতো টানা টানা একজোড়া চোখ, চেহারা জুড়ে অদ্ভুত সরলতা। হঠাৎ কপালের ডান পাশে চোখ পড়তেই জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। ঠিক নীলাঞ্জনার কপালের ডান পাশে যেখানে তিল, নয়নারও সেম। আপনি রেগে যাচ্ছেন কেন? আমার ভয় করছে। জিয়ান হুট করে নয়নার চুলগুলো মুঠো করে ধরল। তোদের মতো মেয়েদের আমার চেনা আছে। এই রূপের জালে আমাদের মতো ছেলেদের জীবন ধ্বংস করে দিস। তোদের এমন অবস্থা করা উচিত যাতে আর কোনো ছেলের জীবন নষ্ট না হয়। ভালোবাসাকে তোদের কাছে খেলনা মনে হয়। নয়না ব্যথায় কুঁকড়ে উঠল, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুকণা। ব্যথাতুর কণ্ঠে অনুনয়ের সুরে বলল, প্লিজ ছাড়ুন, আমার লাগছে। মিতা বেগম রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে বলে, জিয়ান, এসব কি হচ্ছে? মানা করেছিলাম তো ওর সাথে মিসবিহেভ করতে। হাতে থাকা খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে নয়নাকে আগলে নিলেন বুকে। জিয়ান ততক্ষণে রুম ছেড়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। দাঁড়াও। মিতা বেগমের কণ্ঠ শুনে স্থির হলো জিয়ানের পা। আম্মু প্লিজ, এখন এই মুহূর্তে আমার কোনো রকম জ্ঞানের বাণী শোনার মতো মন মানসিকতা বা ধৈর্য কোনোটাই নেই। আমাকে একটু একা থাকতে দাও। তোমার মেজাজ নিয়ে ডিপ ফ্রিজে রেখে আসো। আজ তুমি যেটা করলে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো সন্তান আমি গর্ভে ধারণ করেছি। এইটুকু একটা মেয়ে, তুমি ওর ওপর শারীরিক মানসিক টর্চার করেই যাচ্ছ। তোমার প্রেমিকা তোমাকে ধোঁকা দিয়ে আর এক ছেলের সাথে পালিয়ে গেছে, তাতে এই নিষ্পাপ মেয়েটার কী দোষ? আর
কোনো মেয়ে এমন মেজাজ সহ্য করবে? মেয়েটা ঠিক ডিসিশন নিয়েছে তোমাকে ছাড়ার। আর হ্যাঁ, মনে রেখো, ও আজ থেকে আমার মেয়ের মতো। জীবনে দ্বিতীয়বার ওর গায়ে আঘাত করার কথা চিন্তাও করলে তোমার মতো ছেলেকে অস্বীকার করতে আমি দুইবার ভাববো না। জিয়ান বাইরে এসে সোজা চিলেকোঠায় চলে আসলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আচ্ছা, ছেলে মানুষের হৃদয় ভেঙে গুঁড়িয়ে গেলেও কি তাদের কান্না করা মানা? আমি কি দোষ করেছিলাম? শুধুমাত্র নীলাঞ্জনাকে ভালোবাসতাম। আমি তোমাকে কিভাবে বোঝাবো আম্মু? নীলাঞ্জনাকে আমি খোলসের আড়ালে থাকা মুক্তোর মতো যত্নে রেখেছিলাম। নিজে শত আঘাত সহ্য করলেও কখনো ওর শরীরে সামান্য আঁচড়ও আসতে দেইনি। কেউ কেন বোঝে না? ছেলেদেরও হৃদয় আছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ কেউ কেন দেখতে পায় না? তারাও পুড়ে বিরহের অনলে। সেই দগ্ধ হৃদয়ের আর্তনাদ কারো হৃদয় স্পর্শ করে না কেন? কেন? তুমি ভুল ছিলে না। তুমি ছিলে সদ্য ফোটা সুবাসিত ফুল, যার ঘ্রাণে মাদকতা আমাকে নিঃস্ব করে দিয়েছে। রাত তখন প্রায় 1টা ছুঁই ছুঁই। জিয়ান পা টিপে টিপে রুমে আসলো। বেডের উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে এক কিশোরী। শাড়ি সরে যে কিশোরীর উন্মুক্ত হয়ে আছে শরীরের বেশ খানিকটা অংশ, আলতো হাতে কোলে তুলে নিল ঘুমন্ত কিশোরীকে। চুপিসারে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। গাড়ির সামনের সিটে নয়নাকে বসিয়ে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে দিল শরীরে। হঠাৎ ঘুমন্ত রমণীর হাত ধরে বসলো। জিয়ান খানিকটা ভয় পেল। কিছু সময় সেভাবেই রইল। বুঝতে পারলো ঘুম ভাঙেনি। আলতো করে হাত সরিয়ে এনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। রাতের নীরব রাস্তা, 2-1টা দূরপাল্লার বাসের শোষ ক্ষীণ আওয়াজ, সাথে সাথে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। খুব ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে। নয়নার মাথাটা জিয়ানের কাঁধে একবার সরিয়ে দিয়েছিলে, তারপর নিজেই ঠিক করে রাখলো। বেশ কিছু দূর আসার পরে পুলিশের চেকপোস্ট পার হতে হয়। নয়নার মাথাটা গাড়ির সিটে ঠিকভাবে রেখে গাড়ি থেকে বের হয়ে আসে জিয়ান। গাড়ির কাগজপত্র সব দেখায়। একজন অফিসার বলে, আপনার সাথে গাড়িতে উনি কে? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? তার প্রমাণ কি? আপনার কি মনে হয় এই রাতে আমি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরবো? বলছি যখন আমার ওয়াইফ তখন অবশ্যই আমার ওয়াইফ। প্রমাণ দেখান, তারপর বিশ্বাস করব। আপনাদের বিয়ে হয়ে গিয়েছে কতদিন? গত সপ্তাহে শুক্রবার। আজ তো রবিবার। নিশ্চয় আপনার ফোনে বিয়ের পিকচার আছে, সেটা দেখান। দেখুন স্যার, আমি একজন পাইলট। তাছাড়া আমার ওয়াইফ ঘুমিয়ে আছে। আপনারা প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আপনার বাসায় কারোর সাথে কথা বলিয়ে দেন। আর আপনি যেই হন না কেন, আইন সবার জন্য সমান। হতেই তো পারে মেয়েটিকে আপনি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। একজন যে জানালার কাছে বাড়ি দিয়ে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো। জিয়ান দ্রুত গাড়িতে এসে নিজের গায়ের শার্ট খুলে নয়নার গায়ে পেঁচিয়ে দিল। নয়না ঘুমু ঘুমু চোখে দুটো কোনো মতে খুলতেই জিয়ানকে দেখে ঘাবড়ে যায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আর ব্যথা দেবেন না। একদম চুপ, একটাও কথা বলবে না। বাহিরে পুলিশ, শাড়ি তো খুলে রাখছো অর্ধেক। আমার ওয়াইফকে এই অবস্থায় অন্য কেউ দেখবে। নয়না জোরে চিৎকার দিয়ে বলে, কে আছো, বাঁচাও। বাহিরে পুলিশের লোকেরা বলতে থাকে, গাড়ি থেকে বের না হলে আমরা গাড়ির দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। একটা শব্দও করবে না, চুপ করে থাকো বলেই শার্টের বাটন লাগিয়ে দিল। তোমার বাবার নাম্বার বলো। বাবা এত রাতে? হ্যাঁ, তোমার বাবা। আপনি না চৌধুরী বংশের ছেলে, তো বলুন আমাকে। হ্যারাসমেন্টের দায়ে আপনাদের চাকরি খেয়ে দেব। জাস্ট সাইলেন্ট। যেটা বলেছি সেটা করো। ফোনটা দিন, নাম্বার উঠিয়ে দেই। যেটা বলেছি সেটা করো। এরপর বের হয়ে এসে বলে, আপনাদের কাজ কি রাতের বেলা ভদ্র মানুষদের অসম্মান করা? না, আমাদের ডিউটি দেশ ও জনগণকে নিরাপত্তা দেওয়া। আমরা সেটাই করছি। জাস্ট ওয়েট। কল করলো মাহবুব তালুকদারের নাম্বারে। কল ঢোকার আগে কেউ একজন মোবাইল নিয়ে কল কেটে দিল। তুমি বাহিরে কেন এসেছো? তুমি আদর্শ হাজবেন্ডের
মতো আমাকে প্রোটেক্ট করার জন্য একা লড়াই করবে আর আমি ঘুমিয়ে থাকবো? জান, তুমি শুন আমি সুনয়না তালুকদার, পিতা মাহবুব তালুকদার। এই যে দুদিন আগে শুক্রবার গেল, সেদিনটাই ছিল আমার আর আমাদের ভালোবাসার প্রণয়ের দিন। আমরা হাজব্যান্ড ওয়াইফ লং ড্রাইভে বের হয়েছিলাম। এতে আপনাদের সমস্যা কি? আচ্ছা ম্যাডাম, সরি, তবে আপনাকে তার ওয়াইফ মনে হচ্ছে না। সুনয়না রাগী কণ্ঠে বলল, আপনার বউয়ের সাথে নিশ্চয় আপনি বেমানান, তাই এসব উল্টোপাল্টা কথা বলছেন। এই চলো তো, সময় নষ্ট না করে বলেই জিয়ানের হাতের মধ্যে হাত রাখলো। গাড়িতে এসে বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, আসলে আমি অনেক সাহসী, কিন্তু সমস্যা হলো আমার আরেকটু সাহস দরকার, তারপর আপনার সাথে বোঝাপড়া করব। এই প্রথম সুনয়নার মুখ থেকে স্বাভাবিক কথা শুনল জিয়ান। বেশ কিছুক্ষণ সুনয়নার দিকে তাকিয়ে রইল। এভাবে দেখার কি আছে? আপনারই তো বউ, না চাইলেও সারা জীবন এই মুখ দর্শন করতে হবে। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? সরি, নয়না অবাক হয়ে বলে, আপনি কিছু বললেন এই মাত্র। সরি, আমি আসলেই দুঃখিত, আমার উচিত হয়নি তোমার সাথে এমন আচরণ করা। তোমার তো এখানে কোনো দোষ নেই, উল্টো আমাদের মাঝে তুমি ফেঁসে গেছো। রিয়েলি সরি সুনয়না, আপনি সরিও বলতে পারেন? এক কাজ করুন, আপনার সরির আচার বানিয়ে ধীরে ধীরে 1 চামচ করে খেয়ে ফেলুন। আমি তোমাকে একেবারের জন্য রেখে যাব এখানে। খুব তাড়াতাড়ি তোমার জন্য তোমার উপহার চলে আসবে। দেখুন আমার এইটুকু মাথা, তাও আবার বিশাল চুল, তার ভেতরে খোলসের ভেতরে এইটুকু বুদ্ধি। তাই সহজভাবে বলুন মিস্টার পাইলট, খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য ডিভোর্স লেটার পাঠাবো। যা ইচ্ছে করুন, আগে আমাকে বাসায় দিয়ে আসুন। না, আমি বাসায় যাব না। আপনি এক কাজ করুন, আমাকে কোনো হোস্টেলে রেখে আসুন। আর ইউ ক্রেজি? হঠাৎ করে অশ্রু টলমল নেত্রে তাকিয়ে বলে, জানেন আমি না ধর্ষণ সম্পর্কে পত্রিকায় পড়েছি, টিভিতে নিউজ দেখেছি, কখনো কল্পনাও করিনি সেই সব কিছুর ভিকটিম আমি নিজে হব। আমার আপনাকে দেখলে ভয় হয়, মনে হয় এখনই হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়বেন আমার উপর। বলতে বলতে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। এই মুহূর্তে নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে জিয়ানের। শেষে কিনা সে কোনো মেয়ের কাছে ধর্ষক? চোখে রক্ত জমাট বেঁধে গেছে, হাত মুঠো করে নিজের প্রতি আসা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নয়নার গায়ে হাত দিতেও লজ্জা হচ্ছে এখন। কিভাবে করলাম আমি এটা? নিজেকে ক্ষমা করব কিভাবে? নয়নার মাথায় হাত রেখে বলে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আর তা কখনোই আমি চাইনি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার যন্ত্রণার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি কথা দিয়ে সব কিছু ঠিক হবে না। আমি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত দিয়েছি, জানি না তুমি কখনো আমাকে ক্ষমা করবে কিনা। আর কিছু বলার আগেই নয়না জিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ কেঁদো না নয়না, আমার কালো ছায়া কোনো দিন আর তোমার উপর পড়বে না। আমি জানি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত তাজা আছে, তা হয়তো এ জন্মে আমি মুছে দিতে পারবো না, পারলে ক্ষমা করে দিও। নয়না কিছু বলতে যেও বলতে পারলো না, গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইল। জিয়ান নয়নার বাড়ির সামনে এসে বলে, আমি কি এখান থেকে চলে যাব, নাকি বাসার ভেতর পর্যন্ত আসব? আপনি আমাকে বাবা মায়ের কাছ থেকে নিয়ে গেছেন, তাই তাদের হাতে ফেরত দিয়ে আসবেন। দারোয়ান বেশ অবাক হলো এত রাতে নয়নাকে দেখে। বাসায় দরজায় এসে বার কয়েক কলিং বেল দেওয়ার পর মাহফুজা বেগম ঘুম ভেঙে গেল। ড্রয়িং রুমে এসে লাইট অন করে বলে, এত রাতে কে আসলো? দরজা খুলে নয়নাকে দেখে বলে, মা তুই এত রাতে? সব ঠিক আছে তো? কি হয়েছে? তোমার শার্ট ওর শরীরে কেন? কি করেছো আমার মেয়ের সাথে? আম্মু ভেতরে আসতে দাও আগে, আয় বলেই দ্রুত মাহবুব তালুকদারকে ডেকে তুলল। চোখ ডলতে ডলতে বলেন, এত রাতে তোমার আবার কি হলো? মেয়ে আর মেয়ের জামাই এসেছে, দ্রুত চলো, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। মাহবুব তালুকদার এসেই বলেন, এত রাতে কি এমন ইমার্জেন্সি পড়লো যে বাসায় চলে আসলে? আসার আগে একটা ইনফর্ম তো করবে।
আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিতে আসলাম। আচ্ছা, কথা পরে হবে। নয়না, তুই বরং জামাইকে নিয়ে রুমে যা। ওরা দুজন রুমে ঢুকতে মাহবুব তালুকদার বাহির থেকে দরজা লক করে দিল। লাল টুকটুকে বেনারসিতে বউ সেজে বসে আছে নীলাঞ্জনা, হাত ভর্তি মেহেদি। বাসা থেকে পালানোর সময় টাকা আর গয়না নিয়ে এসেছিল, যে সব দিয়েই বিয়ের আয়োজন করেছে লাবিব। মেরুন রঙের শেরওয়ানি পরে রুমে প্রবেশ করলো লাবিব। নীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, তোমার প্রেমে আমি কেন? যে কোনো পুরুষ পড়তে বাধ্য। তোমার সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা যাবে না। ইস, সবাই বলবে জিতেছি। ইচ্ছা করছে টুপ করে তোমাকে খেয়ে ফেলি, নিজের বউকে নিজেরই না নজর দিয়ে ফেলি। নীলাঞ্জনা বেশ অবাক হলো। আচ্ছা লাবিব আমার রূপ দেখছে, আমার চোখ ভর্তি অশ্রু তো চোখে পড়ছে না। কই, একবারও জিজ্ঞেস করলো না তোমার চোখে পানি কেন? একবারও বললো না তোমার হাতের মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি? তোমার কি মন খারাপ? তাহলে লাবিব কি আমায় ভালোবাসে, নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে? এই আমার সুন্দরী বউ কি ভাবছো? বলো তো, তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো, অথচ আমার চোখের দিকে তাকিয়ে হৃদয় পড়তে পারো না। তুমি কি আমায় ভালোবাসো, নাকি শুধুই আটকে আছো আমার মোহমায়ায়? লাবিব এগিয়ে এসে বলে, কবুল বলতে দাও, তারপর দেখো আমি কিসে আটকে আছি আর কি পড়তে পারি। সুন্দরী এক্ষুনি কাজে আসবে। নীলাঞ্জনার মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ মনে হলো, ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন। রং চঙে ভালোবাসা হয় না, রং তো কেবল মোহ। কাজী সাহেব আসলেন, বিয়ে পড়ালেন। লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে। নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই। কবুল বলতে যে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা। হঠাৎ তার মন বলছে, সে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করছে। মনে মনে আওড়ালো, আমাকে অভিশাপ দিয়ে, তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখী হতে পারবো তো বাবা? রঙিন বেলুন আর জড়ি দিয়ে সাজানো রুমে বসে আছে নীলাঞ্জনা, হাঁটুতে মুখ গুজে কান্না করছে। সবকিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে। মাহফুজা বেগম বলেন, এটা কি করলে তুমি? জামাই প্রথমবার এসেছে, কই তাকে আপ্যায়ন করবে তা না, উল্টে বন্দি করে রেখেছ। একদম চুপ করো তুমি। জামাই কত বড় সাহস! তুমি ভেবে দেখো, আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে। ওর 14 পুরুষ চৌধুরী হলে আমরাও তালুকদার বংশ। দেখি কার ঘাড়ে কটা মাথা। আমার মেয়ের জীবন নিয়ে কোন শালাকে বেডাকে সাপ লুডো খেলতে দেব না। সরি, কোনো শালার বেডাকে সাপ লুডো খেলতে দেব না। মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনোই তার সম্ভব না। মিজান তালুকদার এসে বলে, ভাইজান এত রাতে ডেকে পাঠালেন, কোনো সমস্যা? সমস্যা বলেই ডেকে এনেছি। ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে। ওর এত বড় স্পর্ধা, আমার মেয়েকে ওর পণ্য ভেবেছে। মাথা ঠান্ডা করেন ভাইজান, শত হোক আমরা মেয়ে পক্ষের, তাই হুট করেই হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাতটা শেষ হোক, চৌধুরী সাহেব কি বলে এর উপর ডিপেন্ডেবল। আগে কি হবে? আশ্চর্য, তোমাদের পরিবারের সবার কি মাথায় সমস্যা? তোমরা এখানে কি করো? পাবনা মেন্টাল হসপিটালে যাও। নয়না বেডের ওপর দাঁড়িয়ে বলে, মুখ বন্ধ করুন মিস্টার পাইলট, আপনার মাথায় সমস্যা। আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘন্টাখানেক। আর হ্যাঁ, একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। ওটা আপনার এরিয়া ছিল, এটা আমার। এবার বুঝবেন সুনয়না কি চিজ। ওহ রিয়েলি? প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল, এখন বিশ্বাসে পরিণত হলো। সো শেম অন মি। শেষ পর্যন্ত কিনা পাগলের সাথে বিয়ে হলো, এই ছিল কপালে। নিজের লিমিট ক্রস করবেন না। পাগল যে বলছেন, পাগলামি শুরু করলে যে পালাবেন সে রাস্তাও বন্ধ কিন্তু। তাই চুপ করুন। নয়না চোখ পাকিয়ে বলে, এবার আমি আপনাকে টর্চার করব।
আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন। আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের। উফস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা, এবারের মতো আমাকে ক্ষমা করুন বলে হাসতে লাগলো। চুপ, একদম হাসবেন না, দেখুন আমি কি করি। পটলের মতো হঠাৎ ইঁদুর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি। পটলের মতো হাইট ইঁদুর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি। আমার শার্ট দাও, শীত করছে। দেব না শার্ট? শীতের দিনে বিয়ে করতে কে বলেছে? মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে? এখন আমি আপনার বস্ত্রহরণ করব, তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষতবিক্ষত করে দিব। এরপর আপনি বুঝবেন কারোর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে। মাথা ঠিক আছে তোমার? এই বাড়ি থেকে আমি বের হব কি করে সেই ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিছু করবে না বলে দিলাম। নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করেই জিয়ানের টি শার্ট খেচাং করে কাটা শুরু করলো। জিয়ান নয়নার হাত ধরে বলে, কি হচ্ছে এসব? বাচ্চাদের মতো বিহেভিয়ার কেন করছো? উফ শিট, বাচ্চা তো বাচ্চামো করবেই। আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা। আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না, আজকে আপনার খবর আছে বলে ধস্তাধস্তি করা শুরু করলো। জিয়ান নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো, আর এক হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে রাখলো। নয়নার কেমন অদ্ভুত লাগছে, মনে মনে বিড়বিড় করে বলে, নয়না দুর্বল হলে চলবে না, এটা তোর বাসা, সাহস দেখা। ছাড়ুন আমাকে, এখন জোর দেখাচ্ছেন। জিয়ান নয়নাকে আর নিজের কাছে টেনে আনলো। কাম অন বাবু, সুইট কিউট বেবি বউ আমার, লেট এনজয় লেটস এনজয়। নয়না চোখ বন্ধ করে বলে, প্লিজ ছাড়ুন, কিছু করব না আপনাকে। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, কেন বাবু, ভয় করছে? আরে বেবি, কিসের ভয়? এটা তো তোমারই বাসা, গুন্ডামি করতেই পারো। ছাড়ুন, আমি সত্যি কিছু করব না। ছাড়তে পারি, তবে আমাকে এখান থেকে সেফভাবে বের করে দিতে হবে। আমি কথা দিচ্ছি তো আর কোনোদিন তোমার উপর আমার কালো ছায়া পড়বে না। কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। নয়নার বুকের ভেতর কারা যেন তবলা বাজাচ্ছে। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। দুজনেই জোরে সোরে শ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত। নয়না নিজের ঠোঁট মুছছে। সরি, এক্সট্রিমলি সরি। দেখো, তোমার বয়স কম, কিন্তু এতটুকু তো জানো, কোনো ছেলে মেয়ে একাকী এত কাছাকাছি আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয়, আর সেই নারী যদি হয় তার বিয়ে করা বউ। সরি এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য। নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো, এই শেষ অনুগ্রহটুকু করো আমার প্রতি। নয়না আস্তে করে বলে, আমি আপনাকে আর একবার কিস করতে পারি? নয়নার কথা শুনে জিয়ান শকড। এই মেয়ে কি বলে? আগুনে ঘি ঢালার কাজ কেন করতে চাইছে? আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? নয়না বলে, হ্যাঁ বুঝতে পারছি, প্লিজ ওয়ান কিস, এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি। জিয়ান দু কদম পেছনে সরে এসে বলে, প্লিজ ডোন্ট ডু দিস, এই মুহূর্তে এটা বিপজ্জনক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।